আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। এ সপ্তাহে ব্যাংকে যাবে প্রণোদনার অর্থ বাড়িয়ে $2,000 করার প্রস্তাব কংগ্রেসে পাশ। নথিপত্রহীন অভিবাসীরাও এবার পাবেন প্রণোদনা। $2,000 প্রণোদনা আইন পাশে নিজ দলের আইন প্রণেতাদের ওপর চাপ ট্রাম্পের, কংগ্রেসে পাশ, রিপাবলিকানদের বাধা। যুক্তরাষ্ট্রেও শনাক্ত করোনার ভয়াবহ সংক্রামক নতুন স্ট্রেইন, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে, মৃত্যুহার বাড়ার আশঙ্কা। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করবে বাংলাদেশ, প্রাথমিক কাজ শুরু জানালেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সব রকম প্রস্তুতির নির্দেশ। এবং লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়িয়েই চলেছে চীন, আলোচনাকে পাত্তা না দিয়ে আবারও অবকাঠামো নির্মাণ, সেনা সরাবে না ভারতও। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলতি সপ্তাহের শেষ নাগাদ নগদ অর্থ প্রণোদনা পেতে শুরু করবেন নাগরিকেরা। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে নাগরিক প্রণোদনা বাড়িয়ে $2,000 করে কংগ্রেসে আইন প্রস্তাব গ্রহণ করা হয়েছে। নতুন প্রস্তাবটি রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে চলতি সপ্তাহের মধ্যেই উপস্থাপিত হতে পারে। তবে এর আগেই পাশ হওয়া আইনে জনপ্রতি $600 হিসেবে নাগরিক প্রণোদনা পাঠানো শুরু হবে। বিস্তারিত দেখুন রিপোর্টে। 27 ডিসেম্বর রাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত স্টিমুলাস আইন অনুযায়ী কোনো একক ব্যক্তির বছরে আয় $75,000 পর্যন্ত হলে তিনি নগদ $600 পাবেন। দম্পতির ক্ষেত্রে বার্ষিক আয় $1,75,000 হলে দুজনে পাবেন নগদ $1,200। প্রযোজ্য ক্ষেত্রে বছরের উল্লিখিত আয়সীমার অতিরিক্ত প্রতি $100 জন্য প্রণোদনা $5 করে কমতে থাকবে। পরিবারের 17 বছরের কম বয়সীদেরও $600 করে দেওয়া হবে। প্রণোদনা নতুন আইন প্রস্তাব গ্রহণ করলে বা প্রণোদনা বাড়ানো হলে পৃথক ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অর্থ বিভাগের একজন মুখপাত্র গণমাধ্যমকে বলেন, চলতি সপ্তাহের শেষ দিকে নগদ নাগরিক প্রণোদনার অর্থ আগের মতো ব্যাংক অ্যাকাউন্ট বা হিসাবে জমা হতে শুরু করবে। যাদের ব্যাংক হিসাব অর্থ বিভাগের কাছে নেই তাদের চেক ডাকযোগে পাঠানো হবে। যুক্তরাষ্ট্রে প্রায় 1,40,00,000 কর্মজীবীর বর্ধিত বেকার ভাতার মেয়াদ 26 ডিসেম্বর রাতে শেষ হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা রিলিফ আইনে স্বাক্ষর করেছেন একদিন পর 27 ডিসেম্বর রাতে। এই কারণে বহু কর্মজীবী তাদের চলতি সপ্তাহের বেকার ভাতা এখনই পাচ্ছেন না। বিষয়টি সুরাহা করার জন্য স্টেট সরকারগুলো থেকে লেবার ডিপার্টমেন্টে যোগাযোগ করা হচ্ছে। নতুন প্রণোদনা আইনে মহামারীকালের এই আনএমপ্লয়মেন্ট অ্যাসিস্ট্যান্স স্বাধীন কর্মজীবীরাও পাবেন। নিয়মিত কর্মজীবী না হলে সাধারণত কোনো বেকার ভাতা পাওয়া যায় না। নতুন প্রণোদনা আইনে উবার চালক বা ক্যাব চালকের মতো পেশাজীবীরাও বর্ধিত বেকার ভাতা পাবেন। মেয়াদ শেষ হওয়ায় স্টেট সরকারের বেকার ভাতা থেকে বাদ পড়া কর্মজীবীদের জন্য আরও 13 সপ্তাহের জরুরি আনএমপ্লয়মেন্ট কম্পেনসেশন বাড়ানো হয়েছে। নতুন আইনে ভাড়াটেদের জন্য সুবিধা দেওয়া হয়েছে। $25 বিলিয়ন অর্থ তহবিল থেকে বাড়ি ভাড়া দিতে না পারা ভাড়াটে ও বাড়ির মালিককে সহযোগিতা দেওয়া হবে। নতুন প্রণোদনা আইনে কর্মজীবীরা নিয়মিত বেকার ভাতার সঙ্গে সপ্তাহে $300 করে অতিরিক্ত পাবেন। 14 মার্চ পর্যন্ত এই বর্ধিত ভাতা দেওয়া হবে বলে আইনে উল্লেখ রয়েছে। নতুন আইনে বলা হয়েছে, দম্পতির মধ্যে কোনো একজনের সোশ্যাল সিকিউরিটি নম্বর থাকলেই দুজনই নগদ প্রণোদনা পাওয়ার যোগ্য হবেন। এমন সুবিধা প্রথম প্রণোদনা আইনে ছিল না। ফলে নথিপত্রহীন বহু অভিবাসীরা এবার নগদ প্রণোদনার অর্থ পাওয়ার যোগ্য হবেন বলে আশা করা হচ্ছে। মেহরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মৃত্যুই যদি রিপাবলিকানদের শেষ ইচ্ছে না হয় তাহলে যেন অবিলম্বে $2000 নাগরিক প্রণোদনা আইন পাশ করা হয়। জনগণের জন্য $600 নগদ প্রণোদনা যথেষ্ট নয় বলেও মনে করেন ট্রাম্প। তবে ট্রাম্প আহ্বান জানালেও নিম্নকক্ষ কংগ্রেসে বিল উপস্থাপন থেকে শুরু করে সব পর্যায়ে বাধা দিয়েছেন তার দলের নেতারা। বিস্তারিত দেখুন রিপোর্টে। দ্বিতীয় প্রণোদনা বিলে নাগরিকদের জন্য $600 পর্যাপ্ত নয় বলে বিলটিতে স্বাক্ষর না করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘরে বাইরে চাপের মুখে তিনি শেষ পর্যন্ত সেটিতে সই করলেও এখনও $2000 নগদ প্রণোদনার অবস্থানে অনড় তিনি। কংগ্রেসে এ নিয়ে একটি আলাদা বিলও এসেছে, আর সেটি সিনেটে পাশ করাতে দলের নেতাদের উপর চাপ দিচ্ছেন ট্রাম্প। যদিও তার চাপ উপেক্ষা করেই প্রতিনিধি পরিষদে বিলটিতে বারবার বাধা দিয়েছেন তারই দলের নেতারা। সিনেটে রিপাবলিকান পার্টির নেতা মিচ ম্যাককনেল স্থানীয় সময় মঙ্গলবার নাগরিক প্রণোদনা বৃদ্ধির আইন প্রস্তাব উত্থাপনে বাধা দিয়েছেন। ডেমোক্রেটিক পার্টি নিয়ন্ত্রিত কংগ্রেসে গত সোমবার আলাদা একটি প্রস্তাব গ্রহণ করা হয়। এই প্রস্তাবে নাগরিক প্রণোদনা $600 থেকে বাড়িয়ে $2000 করার কথা রয়েছে। We should not adjourn until the Senate holds a vote on both measures. ডেমোক্রেটিক পার্টির নেতা চাক শুমার বর্ধিত প্রণোদনার প্রস্তাবটি সিনেটে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন। সিনেটর মিচ ম্যাককনেল বলেছেন তারা সিনেটে আরেকটি বিল নিয়ে আসবেন। ওই বিলে প্রেসিডেন্ট ট্রাম্পের ইচ্ছার প্রতিফলন ঘটবে। Once again, I want to applaud President Trump for signing the bill and getting this much-needed assistance. ডোনাল্ড ট্রাম্প জনগণের কাছে শেষ মুহূর্তে নিজেকে ভালো দেখানোর জন্য প্রকাশ্যে এমন প্রস্তাব করায় রিপাবলিকান পার্টির রক্ষণশীলরা পড়েছেন বিপাকে। আসছে 2-1 দিনের মধ্যে এই বর্ধিত নাগরিক প্রণোদনার ভাগ্য নির্ধারিত হবে। ডেমোক্রেটিক পার্টি এবং বর্ধিত নাগরিক প্রণোদনার প্রবর্তকেরা এই প্রস্তাব পাশের বিষয়ে বেশ আশাবাদী। জর্জিয়ায় 3 জানুয়ারি 2 সিনেট পদের নির্বাচন। এই 2 সিনেট পদে নির্বাচন করা রিপাবলিকান ডেভিড পেরুড এবং কেলি লয়ফলার প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। বর্ধিত নাগরিক প্রণোদনার বিরোধিতা করলে 3 জানুয়ারির নির্বাচনের ওপর প্রভাব পড়বে। ডেমোক্রেটিক পার্টি সিনেটের এই 2 আসন দখল করতে পারলে রিপাবলিকানদের ভরাডুবি হবে। হোয়াইট হাউস, কংগ্রেস ও সিনেটে ডেমোক্রেটদের সম্ভাব্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এরই মধ্যে রক্ষণশীলদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি মানুষ চলতি 2020 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে মুগ্ধ ছিলেন। মঙ্গলবার প্রকাশিত গ্যালাপের জরিপে এ তথ্য উঠে আসে। গ্যালাপ 2020 সালের শেষে এসে বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত পুরুষ ও নারী কে তা খুঁজে বের করতে জরিপ পরিচালনা করে। এতে অংশগ্রহণকারীদের 18% জানিয়েছেন তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরাগী। আর নারীদের মধ্যে তালিকার সবার শীর্ষে রয়েছেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। তাকে ভোট দিয়েছেন জরিপে অংশগ্রহণকারীদের 10%। নারীদের মধ্যে পরের অবস্থানে রয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। জরিপে অংশগ্রহণকারীদের 6% তাকে সমর্থন জানিয়েছেন। গ্যালাপ পরিচালিত এই জরিপে অংশগ্রহণকারীদের বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ব্যক্তিকে পছন্দ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে এই জরিপ অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের অনুরাগীর সংখ্যা সবচেয়ে বেশি। নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনা ভাইরাসের টিকা নিয়েছেন। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ওয়াশিংটন ডিসির ইউনাইটেড মেডিকেল সেন্টারে করোনার টিকার প্রথম ডোজ নেন কমলা হ্যারিস। তিনি যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান মডার্নার টিকা গ্রহণ করেন। তার টিকা নেওয়ার দৃশ্য টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হয়। টিকা নেওয়ার সময় কমলা হ্যারিস মাস্ক পরেছিলেন। তিনি ওয়াশিংটন ডিসির যে মেডিকেল সেন্টারে টিকা নেন সেই এলাকাটি আফ্রিকান আমেরিকান অধ্যুষিত। যুক্তরাষ্ট্রে আফ্রিকান আমেরিকান কমিউনিটির সদস্যদের মধ্যে করোনায় সংক্রমিত ও মৃত্যুর হার বেশি লক্ষ্য করা গেছে। করোনার টিকা নিতে সবচেয়ে অনাগ্রহী ব্যক্তিদের মধ্যে এই কমিউনিটির সদস্যরা রয়েছেন বলে জরিপে উঠে এসেছে। করোনার টিকার উপর আস্থা রাখতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন কমলা হ্যারিস। টিকা সম্পর্কে তিনি বলেন, আমি লোকজনকে মনে করিয়ে দিতে চাই তাদের সহায়তার বিশ্বস্ত উৎস টিকা রয়েছে। হোয়াইট হাউসের ডিজিটাল টিমে গুরুত্বপূর্ণ পদে জায়গা করে নিলেন কাশ্মীরি মেয়ে আয়েশা শাহ। বাইডেন প্রশাসনের জন্য পার্টনারশিপ ম্যানেজার হিসেবে কাজ করবেন তিনি। আয়েশা দীর্ঘদিন ধরেই নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে কাজ করছেন। নির্বাচনের সময় বাইডেন হ্যারিসের ডিজিটাল স্ট্র্যাটেজি টিমেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। এর আগে স্মিথসোনিয়ান ইনস্টিটিউট জন এফ কেনেডি ফান্ডে গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন ভারতীয় বংশোদ্ভূত এই নারী।
আয়শা শাহ বড় হয়েছেন যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায়, তবে পূর্বপুরুষ কাশ্মীরের। কমলা হ্যারিসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তার। কাশ্মীর পরিস্থিতি নিয়ে আগেও একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন ডেমোক্রেট নেতা হ্যারিস। এ কারণে বাইডেন প্রশাসন আগামী জানুয়ারিতে দায়িত্বভার গ্রহণের পর কাশ্মীর বিষয়ে বিশেষ কোনো নীতি নিতে পারে বলেও মনে করছেন কেউ কেউ। বাড়িতে অভিযানের সময় গত মার্চে পুলিশের গুলিতে নিহত আফ্রিকান আমেরিকান নারী ব্রেয়ন্না টেইলরের একটি ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয়েছে। 2 সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ড শহরে ভাস্কর্যটি স্থাপন করা হয়। শনিবার ব্রোঞ্জের ওই মূর্তিটি গুড়িয়ে দেওয়া অবস্থায় পাওয়া যায়। এই ঘটনাকে বর্ণবাদী আগ্রাসন আখ্যা দিয়ে ভাস্কর্যটি পুনর্নির্মাণের ঘোষণা দিয়েছেন ভাস্কর লিও কার্সন। ভাস্কর্য ভাঙার ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। গত মার্চে ব্রেয়ন্না টেইলরের বাড়িতে অভিযানের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। এই হত্যাকাণ্ডের পর বর্ণবাদ ও পুলিশের নৃশংসতার বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই ঘটনার স্মরণে ওকল্যান্ড শহরে টেইলরের হাসি মুখের একটি ভাস্কর্য স্থাপন করেন লিও কার্সন, যার ভিত্তিতে লেখা ছিল তার নাম ব্রেয়ন্না টেইলর। শনিবার ভাস্কর্যটি গুড়িয়ে দেওয়া অবস্থায় পাওয়ার পর সোমবার রাতে ওকল্যান্ড পুলিশ বিভাগের তরফে বলা হয়েছে এটি ভাঙার ঘটনায় তদন্ত শুরু হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো সন্দেহভাজন কিংবা উদ্দেশ্য শনাক্ত হয়নি। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নবনির্বাচিত আইন প্রণেতা লুক লেটলোর মৃত্যু হয়েছে। করোনায় আমেরিকান কংগ্রেসের কোনো সদস্যের এটি প্রথম মৃত্যুর ঘটনা। 41 বছর বয়স্ক লেটলো নভেম্বরের নির্বাচনে লুইজিয়ানা স্টেটের 5ম জেলার প্রতিনিধি নির্বাচিত হয়েছিলেন। রবিবার তার শপথ নেওয়ার কথা ছিল। গত 18 ডিসেম্বর তিনি জানিয়েছিলেন করোনা ভাইরাস পরীক্ষায় তার ফলাফল পজিটিভ এসেছে। এর পরপরই তিনি হাসপাতালে ভর্তি হন। লেটলোর অন্ত্যেষ্টিক্রিয়ার দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন লুইজিয়ানার গভর্নর জন বেল এডওয়ার্ডস। টুইটারে শোকবার্তায় তিনি লেখেন, কোভিড-19 সঙ্গে লড়াই শেষে নবনির্বাচিত কংগ্রেসম্যান লুক লেটলো মারা যাওয়ায় তার পরিবারের প্রতি দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আমি ও লুইজিয়ানার ফার্স্ট লেডি সমবেদনা জানাচ্ছি। যুক্তরাষ্ট্রে প্রথম কোনো ব্যক্তির শরীরে পাওয়া গেছে উচ্চ সংক্রমিত করোনার নতুন ধরন বা স্ট্রেইন। কলোরাডোর 20 বছর বয়সী এক ব্যক্তির শরীরে নতুন ধরনের এই করোনা শনাক্ত হয়েছে বলে রাজ্যের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। তাকে এখন আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুহার আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সিডিসি। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাজ্যে পাওয়া করোনার নতুন ধরন নিয়ে দুশ্চিন্তা শুরু হয়েছে বিশ্বব্যাপী। ইতোমধ্যে অন্যান্য দেশেও পাওয়া গেছে উচ্চ সংক্রমিত এই নতুন ধরন। যুক্তরাজ্যের বাইরে কানাডায় 2 ব্যক্তির শরীরে পাওয়া যায় করোনার নতুন ধরনটি। 6 ভারতীয়র শরীরেও করোনার এই নতুন ধরন পাওয়া গেছে বলে মঙ্গলবার দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে। এবার যুক্তরাষ্ট্রে মিলেছে সেই ভয়ঙ্কর সংক্রামক করোনা ভাইরাস। এক বিবৃতিতে কলোরাডোর গভর্নর জ্যারেড পলিস বলেন, করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিকে ডেনভারের কাছে এলবার্টে আইসোলেশনে রাখা হয়েছে। এ ঘটনায় জনস্বাস্থ্য বিভাগ তদন্ত করছে। এখন পর্যন্ত ওই ব্যক্তির সংস্পর্শে আসা কারো শরীরে করোনার নতুন ধরনের উপস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছে। হাসপাতালগুলোতে ভর্তির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মৃত্যুর হারও বেড়ে যাচ্ছে। সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসির তথ্য বিশ্লেষণ করে এই আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। গবেষকরা বলছেন, কোভিড-19 সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তির 30 দিনের মধ্যেই প্রাপ্তবয়স্ক মানুষের 11.8% মারা যাচ্ছে। অন্য যে কোনো ভাইরাস সংক্রমণে মৃত্যুর চেয়ে কোভিড-19 সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া মানুষের বেশি মৃত্যু হচ্ছে। এই মৃত্যুর হার প্রায় 4 গুণ বেশি বলে তারা বিশ্লেষণ করে দেখতে পেয়েছেন। Rationing care among all hospitals looks very much like what happens on a battlefield during a war. করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু হাসপাতালে এরই মধ্যে স্বাস্থ্যকর্মীর সংকট দেখা দিয়েছে। ডাক্তার নার্স স্বল্পতায় হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমিত রোগী সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালগুলোতে। ডাক্তার নার্সকে অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। বর্তমান হারে হাসপাতালে কোভিড-19 রোগীর ভর্তি বাড়তে থাকলে সংক্রমিত মানুষের মধ্যে মৃত্যুর হারও বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। কোভিড-19 সংক্রমণে যুক্তরাষ্ট্রে এরই মধ্যে 3,35,000 মানুষের মৃত্যু হয়েছে। 2 কোটি মানুষের করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একদিকে টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে, অন্যদিকে আগামী 2 মাস করোনা পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠবে বলে স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে দিচ্ছেন বারবার। We need to do in the United States mainly is to be more active working with other countries. তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।
ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোতে নার্স ম্যাথিউ ডাব্লিউকে ফাইজারের টিকা দেওয়ার 6 দিন পর আবারও তিনি কোভিড পজিটিভ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। টিকা নেওয়ার মাত্র কয়েকদিনের মধ্যে আবারও করোনা ভাইরাস পজিটিভ হওয়ার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে। অনেকেই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন, তবে বিষয়টি তদন্ত ও পরীক্ষা নিরীক্ষা করতে চাইছে ফাইজার ও স্থানীয় কর্তৃপক্ষ। তারা বলছেন এর পেছনে কী কারণ থাকতে পারে তা আগে খুঁজে বের করা জরুরি। বিষয়টি তদন্ত শেষেই এ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবে ফাইজার কর্তৃপক্ষ। অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের করোনার টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার জানিয়েছে ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবন করা করোনা ভাইরাসের টিকার অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু করার সুযোগ বেড়েছে। সরকারের মুখপাত্র বলেন, এই টিকার অনুমোদনে ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা MHR এর সুপারিশ গ্রহণ করা হয়েছে। ব্রিটিশ সরকারই প্রথম এই টিকার অনুমোদন দিয়েছে। ফাইজার, মডার্না ও অ্যাস্ট্রাজেনেকা 3টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান 2021 সাল নাগাদ 530 কোটি টিকা বিতরণের পূর্বাভাস দিয়েছে। অধিক চাহিদার দরুন 2023 বা 2024 সাল পর্যন্ত স্বল্প আয়ের উন্নয়নশীল দেশগুলোতে টিকা সহজলভ্য হওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা আছে। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করবে বাংলাদেশ, প্রাথমিক কাজ শুরু জানালেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সব রকম প্রস্তুতির নির্দেশ। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশন। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে, তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। আবারও করোনা ভাইরাস প্রসঙ্গ। মহামারী করোনা ভাইরাস বদলে দিয়েছে অনেক কিছু। এর মধ্যেই মানুষ অভ্যস্ত হতে শুরু করেছে নিউ নর্মাল লাইফে। অনেকেই বিভিন্ন দেশ ভ্রমণের কথাও চিন্তা করছেন, কিন্তু স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার এই আশা পূরণে এবার টিকার পাশাপাশি আরেকটি বাড়তি জিনিসের দরকার পড়তে পারে, আর তা হলো টিকা নেওয়ার প্রমাণপত্র, যাকে বলা হচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট। বিস্তারিত দেখুন রিপোর্টে। উন্নত দেশগুলোতে করোনা ভাইরাসের টিকা আসলেও মানুষ কবে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সে নিয়ে অনিশ্চয়তার কোনো শেষ নেই। তাই বলে জীবন তো আর থেমে থাকবে না। এখন তাই গুরুত্ব দেওয়া হচ্ছে ভ্যাকসিন পাসপোর্টের দিকে, অর্থাৎ আপনি স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারবেন ঠিকই, কিন্তু পাসপোর্ট টিকেটের সাথে লাগবে ভ্যাকসিন দেওয়ার প্রমাণপত্রও। ভ্রমণ তো বটেই, আরও নানা ক্ষেত্রে দেখানোর প্রয়োজন পড়বে এই প্রমাণপত্র। এ প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন প্রতিষ্ঠান এরই মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট অ্যাপ তৈরির কাজ শুরু করেছে। বিভিন্ন প্রযুক্তি কোম্পানি স্মার্টফোন অ্যাপ উন্নয়নে কাজ শুরু করেছে, যেখানে করোনা ভাইরাসের পরীক্ষা ও ভ্যাকসিন সংক্রান্ত সব তথ্য আপলোড করা যাবে। ডিজিটাল পরিচয়পত্র হিসেবে কাজ করবে এই অ্যাপ, যেটি কনসার্ট ভেন্যু, স্টেডিয়াম, সিনেমা হল, অফিস আদালতে প্রবেশের সময় এমনকি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেও কর্তৃপক্ষকে দেখানো যাবে। এ লক্ষ্যে জেনেভা ভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান দ্য কমন প্রজেক্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্যোগে গঠিত দ্য কমন ট্রাস্ট নেটওয়ার্ক, ক্যাথাই প্যাসিফিক, জেটব্লু, লুফথানসা সহ বেশ কিছু এয়ারলাইন্স এবং যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ব্যবস্থা ও দ্বীপ দেশ আরুবা সরকারের সঙ্গে চুক্তি করেছে।
এই কমন পাস অ্যাপটিতে ব্যবহারকারী তার করোনা ভাইরাস পরীক্ষার ফলসহ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য আপলোড করতে পারবেন। তাছাড়া টিকা নিয়েছেন কিনা, হাসপাতাল কর্তৃপক্ষ বা চিকিৎসা বিশেষজ্ঞের দেওয়া এই সংক্রান্ত সনদ বা পাসও কিউআর কোড রূপে এই অ্যাপে রাখা যাবে। এটি যে কোনোখানেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দেখানো যাবে। অ্যাপটি ব্যবহারকারীর ব্যক্তিগত অন্যান্য বিষয় গোপন রেখেই তা দেখানো যাবে। ভ্রমণের ক্ষেত্রে এই কিউআর কোড দেখাতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। IBM এর মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও একই ধরনের উদ্যোগ নিচ্ছে। IBM এরই মধ্যে ডিজিটাল হেলথ পাস নামে নিজস্ব একটি অ্যাপ তৈরি করেছে। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার বাংলাদেশ প্রসঙ্গ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের লক্ষ্য হলো নিজস্ব শিপইয়ার্ডে আমরা আমাদের যুদ্ধ জাহাজও তৈরি করব এবং যার কাজ ইতোমধ্যে কিছু কিছু শুরু করেছি। বুধবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নৌবাহিনীর মিডশিপম্যান 2018 আলফা ও ডিইও 2020 ব্রাভো ব্যাচের শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2020 অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত দেখুন রিপোর্টে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে দেশের সামরিক সক্ষমতা বাড়াতে নৌবাহিনীর উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমুদ্র সীমায় আমাদের যে অধিকার আছে সেটা নিয়ে আন্তর্জাতিক আদালতে ভারত ও মিয়ানমার তাদের বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে মামলা করেছিলাম এবং বিজয় অর্জন করি। বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করতে সক্ষম হই। প্রধানমন্ত্রী বলেন, আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য ইতিমধ্যে আমরা 27টি যুদ্ধজাহাজ সংযোজন করেছি। 2017 সালে নৌবহরে 2টি অত্যাধুনিক সাবমেরিন সংযোজন করেছি। ফলে বাংলাদেশ নৌবাহিনীকে আমরা সম্পূর্ণ ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তর করতে সক্ষম হয়েছি। 15ই আগস্ট জাতির পিতাকে হত্যার পর থেকে যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সেই চেতনা থেকে অনেক দূর আমরা সরে যাই। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ সরকার গঠন করে এবং সরকার গঠন করার পর থেকেই আমরা উদ্যোগ নিই কীভাবে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা হবে, উন্নত করা হবে। পাশাপাশি আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনী, আমাদের সেনাবাহিনী সহ প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা উন্নত সমৃদ্ধ করব। বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমাদের দেশ স্বাধীন, বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলবে। আমরা সার্বভৌমত্ব রক্ষার সব রকম প্রস্তুতি নেব, কিন্তু কারোর সঙ্গে যুদ্ধ নয়, সকলের সঙ্গে বন্ধু, কারো সাথে বৈরিতা নয়। এই পররাষ্ট্রনীতি নিয়েই আমরা চলব, কিন্তু আমাদের দেশে সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের যেন উদ্যোগ থাকে, প্রশিক্ষণ থাকে, সেভাবে আমরা আমাদের প্রতিটি বাহিনীকে গড়ে তুলছি। মুজিব বর্ষ এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না, প্রতিটি মানুষের ঠিকানা হবে। এটাই আমাদের লক্ষ্য, এটাই মুজিব বর্ষ পালনে আমি মনে করি সব থেকে বড় উদ্যোগ, যা আমাদের দারিদ্র্য বিমোচনে কাজ করবে, আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে। আমরা সেইভাবে কাজ করে যাচ্ছি। সরকারে আসার পর খুলনা শিপইয়ার্ড নৌবাহিনীর হাতে তুলে দেন শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের চট্টগ্রামের ড্রাই ডক ইয়ার্ড ও নারায়ণগঞ্জেরটা আমরা নৌবাহিনীর হাতে তুলে দেই। তাছাড়া কক্সবাজারের পেকুয়া সাবমেরিন ঘাঁটি নির্মাণ করছি। রামনাবাদে নৌবাহিনীর আরেকটি ঘাঁটি সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। এই সবই আমাদের নৌবাহিনীকে আরো শক্তিশালী করার লক্ষ্যেই করা হচ্ছে। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরবের কাছে 3000 স্মার্ট বোমা বিক্রির বিষয়টি অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক দফতর পেন্টাগন। বোয়িং কোম্পানি এসব অস্ত্রের প্রধান ঠিকাদার। মঙ্গলবার এক বিবৃতিতে পেন্টাগন জানিয়েছে, এ নিয়ে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের $290 বিলিয়ন একটি সমঝোতা চুক্তি হয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকান অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা সৌদি আরব। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়াদের শেষ দিনগুলোতে দেশটির কাছে এসব অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনে যুদ্ধ বন্ধ করতে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সৌদি আগ্রাসন ও যুদ্ধের কারণে ইয়েমেনে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। অস্ত্র বিক্রির নতুন এই প্যাকেজে 3000 GBU-39 স্মল ডায়ামিটার বোম্ব আই, কন্টেইনার সাপোর্ট ইকুইপমেন্ট, স্পেয়ার্স ও কারিগরি সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে পেন্টাগন জানিয়েছে।
ইংরেজি নতুন বছরের একেবারেই প্রথম দিনেই কৃষক বাঁচাও ভারত বাঁচাও শপথ নেওয়ার জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানালো সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় সমিতি AIKSCC। আন্দোলনরত কৃষকদের পক্ষ থেকে AIKSCC এক বিবৃতিতে দেশের কৃষক, শ্রমিক, যুবক, মহিলা, আদিবাসী, সংখ্যালঘু ও বহুজন সংগঠন এবং মানবাধিকার সংগঠনের কাছে আবেদন রাখা হয়েছে, যার মাধ্যমে তাদেরকে জানানো হয়েছে দিল্লিতে লাগাতার কৃষক আন্দোলন এবং 3টি কৃষি আইন বাতিলের দাবিতে 1 জানুয়ারি শপথ গ্রহণ করা হবে। এজন্য দেশের বিভিন্ন প্রান্তে শপথ গ্রহণ অনুষ্ঠান পালন করা হবে। জাতীয় পতাকার পাশাপাশি সংগঠনের নিজস্ব পতাকা নিয়ে এই শপথ কর্মসূচি করা হবে বলে জানানো হয়েছে। সেখানে শপথ নেওয়ার জন্য সময় বলা হবে কর্পোরেটদের হাত থেকে কৃষক, কৃষি ক্ষেত্র ও গ্রামকে বাঁচাতে লড়াই চালিয়ে যাওয়া হবে। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়িয়েই চলেছে চীন। আলোচনাকে পাত্তা না দিয়ে আবারও অবকাঠামো নির্মাণ, সেনা সরাবে না ভারতও। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th Avenue, Astoria, New York 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদার প্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, 2nd floor, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। লাদাখে চীনের সঙ্গে সীমান্ত সমস্যা নিয়ে ফের অশনি সংকেত দিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ সিং স্বীকার করে নিলেন যে গত কয়েক মাস ধরে চীনের সঙ্গে দফায় দফায় আলোচনার পরও কোনো অগ্রগতি হয়নি। সীমান্ত সমস্যার সমাধান হওয়া তো দূরের কথা, নিজেদের এলাকায় সেনা অবকাঠামো তৈরির কাজ চালিয়েই যাচ্ছে চীন। তাই এখনই লাদাখ সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করবে না ভারত। বিস্তারিত দেখুন রিপোর্টে। লাদাখ সীমান্তে উত্তেজনা যেন কমছেই না। দফায় দফায় ভারতের সঙ্গে সংঘর্ষ আর উত্তেজনার পরে আলোচনায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও আবার বাড়ছে উত্তেজনা। লাদাখ সীমান্তে নিজেদের শক্তি বাড়িয়ে চলেছে চীন। এই ব্যাপারে এক সাক্ষাৎকারে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী বলেন, ভারত এবং চীনের মধ্যে আলোচনা এখনও চলছে, তবে এখনও এই আলোচনায় সাফল্য কিছুই আসেনি। इंडो और चाइना के बीच जो स्टैंड ऑफ चल रहा था उसे दूर करने के लिए दोनों देशों के बीच बातचीत का दौर चल रहा था। मिलिट्री लेवल पर भी बातचीत हो रही थी और साथ ही साथ डिप्लोमेटिक लेवल पर भी बातचीत हो रही थी, लेकिन अभी तक कोई कामयाबी मिल नहीं पाई है। রাজনাথ সিং এদিন স্বীকার করে বলেন যে চীন নিজেদের সীমান্তে প্রচুর পরিকাঠামো উন্নয়নের কাজ করছে, তবে দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন চীন সীমান্তে বহু পরিকাঠামোগত উন্নয়নের কাজ করছে। আমরাও আমাদের বাহিনীর জন্য দ্রুততার সঙ্গে পরিকাঠামো উন্নয়ন করছি, কাউকে আক্রমণ করার জন্য নয়, নিজেদের জনসাধারণের সুরক্ষার জন্য। ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, আত্মসম্মানে আঘাত করে এমন কোনো কিছুই ভারত সহ্য করবে না। কেউ আমাদের গরিমায় আঘাত করলে আমরাও চুপচাপ বসে থাকব না। আমাদের ফোকাস একটাই, আমাদের দিকে কেউ কুনজরে তাকালে তাদের আমরা ছেড়ে দেব না। তবে আমরা সব প্রতিবেশীর সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করি। टुकड़े को हड़पने की कोशिश करता है तो भारत के अंदर वह ताकत है, भारत के अंदर वह कुवत है कि किसी भी सूरत में अपनी जमीन को किसी दूसरे देश के हाथ में नहीं जाने देगा, चाहे दुनिया का कोई भी देश हो। এদিন রাজনাথ সিং চীনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো দেশ যদি আমাদের মাটি দখল করতে চায় তাহলে তাদের জবাব দেওয়ার মতো সাহস এবং ক্ষমতা দুটোই ভারতের আছে।
আবুজার আল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। প্রাচীন সভ্যতার দেশ গ্রিসের রাজধানী এথেন্স থেকে 280 কিলোমিটার দূরে অবস্থিত ইলিয়ার মারকোপালোর অলগা নামক একটি গ্রামীণ শহরে বাংলাদেশি কৃষি শ্রমিকদের আবাসস্থলে গত বৃহস্পতিবার একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমন জানান, সে সময় সকল শ্রমিকরা কৃষি খামারে কর্মব্যস্ত থাকা অবস্থায় তাদের বসবাসের স্থান পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের সাহায্যে আগুনের সূত্রপাতে প্রায় 50 জন বাংলাদেশি কৃষি শ্রমিকের পরিধানের বস্ত্র ছাড়া সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনায় কেউ হতাহত না হলেও সর্বশান্ত হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। কৃষি শ্রমিকদের সাথে থাকা নগদ অর্থ, লিগ্যালিটির খুবই প্রয়োজনীয় ডকুমেন্টস, পাসপোর্ট, দৈনন্দিন জীবনে ব্যবহারের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে তারা প্রচণ্ড শীতে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছিলেন। পরে সর্ব ইউরোপিয়ান মানবাধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও এথেন্স গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যবসায়ী শেখ আল আমিন ছুটে যান ঘটনাস্থলে। সাথে উপস্থিত ছিলেন SM ফারুক, শিশু মিয়া, জসিমউদ্দিন। তারা ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ, নতুন পোশাক, কম্বল, চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেন। বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলস, বেলজিয়াম গত 27 ডিসেম্বর শেখ হাসিনা সরকার ও বাংলাদেশের উন্নয়ন শীর্ষক এক ভার্চুয়াল সভার আয়োজন করে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি প্রফেসর আবুল হাশেমের সভাপতিত্ব এবং বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টার ব্রাসেলসের কোঅর্ডিনেটর ও বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি বজলুর রশিদ বুলুর সঞ্চালনায় এবং ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি আলী লিঙ্কন মোল্লার সার্বিক ব্যবস্থাপনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এছাড়াও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না, জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশাররফ হোসেন ভুইয়া, নিউজিল্যান্ডের অনারারি কনসাল ইঞ্জিনিয়ার শফিকুর রহমান, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল রিসার্চ সেন্টারের রিসার্চার উইলিয়াম ভ্যান ডার জেস্ট, অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক সহ বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দরা। এবার খেলার সংবাদ। করোনা মহামারীর কারণে অনেকটা দিন আন্তর্জাতিক সিরিজের বাইরে বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের সিরিজটা নিয়ে তাই দর্শক সমর্থকদের আগ্রহ উদ্দীপনার কমতি নেই। সেই আগ্রহে যেন জল ঢেলে দিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড CWI। বাংলাদেশ সফরে টেস্ট আর ওয়ানডের জন্য 2টি আলাদা দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে 2-1টা পরিচিত নাম থাকলেও ওয়ানডেতে বলতে গেলে তৃতীয় সারির এক দল পাঠাচ্ছে ক্যারিবীয়রা। আগামী 10 জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজ চলবে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। এই সফরে 3টি ওয়ানডে আর 2টি টেস্ট খেলবে ক্যারিবীয়রা। করোনা ভীতি এবং ব্যক্তিগত কারণ দেখিয়ে এই সফর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রায় সব বড় তারকা। করোনার কারণে সরে যাওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারা ব্রুকস, রস্টন চেজ, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, সিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। এবার সংস্কৃতি সংবাদ। বিশ্ববিখ্যাত ফরাসি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন 98 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন। পশ্চিম ফ্রান্সের নেউলিতে একটি হাসপাতালে বুধবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বখ্যাত এই ফরাসি ফ্যাশন ডিজাইনার। দীর্ঘ 70 বছর তিনি বিশ্ব ফ্যাশনে অবদান রেখেছেন। ফ্যাশনকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য পিয়েরে কার্দিনের নাম মনে রাখবেন বিশ্বের ফ্যাশন প্রেমীরা। তিনি প্রথম ডিজাইনার যিনি মস্কোর রেড স্কোয়ারে ফ্যাশন শোয়ের আয়োজন করেছিলেন, যেখানে প্রায় 2 লাখ দর্শক হয়েছিল। ফ্যাশনের জনখ্যাত পিয়েরে কার্দিনের জন্ম 1922 সালের 7 জুলাই ইতালির ভেনিস শহরে। নারী পুরুষদের হাই ফ্যাশনের এই প্রাণপুরুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পারস্যের প্যাকুইন ফ্যাশন হাউস এবং জুন কুকটুর বিউটি অ্যান্ড দ্য বিস্ট সিনেমায় পোশাক ডিজাইন করেন।
1950 সালে নিজের ফ্যাশন হাউস তৈরি করেন পিয়েরে কার্দিন। 1951 সালে তিনি ডিজাইন করেছিলেন পার্টি অব দ্য সেঞ্চুরির 30টি পোশাক। রাজনৈতিক জীবনে পা রাখার কথা ছিল শীঘ্রই, কিন্তু আচমকা সেই সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ভারতের কিংবদন্তি সুপারস্টার রজনীকান্ত। জানালেন ভগবান তাকে বার্তা দিয়েছে, তাই এই সিদ্ধান্ত বদল তার। সম্প্রতি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন রজনীকান্ত, আর তারপরই এই সিদ্ধান্ত। শুটিং এখনও শুরু করেননি তিনি। রাজনৈতিক পরিকল্পনা নিয়ে বড় ঘোষণা থাকলেও এবার তিনি সরে এলেন সেই সিদ্ধান্ত থেকে। 2021 তামিলনাড়ু নির্বাচনকে মাথায় রেখেই নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন বলে ডিসেম্বরের শুরুতে টুইট করেছিলেন রজনীকান্ত। কিন্তু আপাতত রাজনীতি থেকে নিজেকে দূরেই রাখছেন দক্ষিণ ভারতের ভূমিপুত্র। রজনীকান্ত মঙ্গলবার টুইট করেই এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি বলেছেন, তার রাজনীতিতে আসা হয়তো ঠিক হবে না। তার এমন সিদ্ধান্তে দারুণ ক্ষুব্ধ ভক্তরা। এ নিয়ে তার বাড়ির সামনে বিক্ষোভও করেছেন ভক্তরা। এবার একটি অন্যরকম সংবাদ। দুটো দেশ ভিন্ন সংস্কৃতি হলেও দুজনের গভীর প্রেম হয়েছিল। সেই প্রেম থেকে পরিণয়টা যেন রূপকথার গল্প, কিন্তু তাদের জীবনে গল্পের শেষ মোড়টা অবশ্যই মর্মান্তিক। ভারতের রাজীব এবং সোনিয়া গান্ধীর প্রেম পরিণয় ঘিরে রয়েছে আবেগময় এবং উষ্ণতার কাহিনী। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এখনও বয়ে নিয়ে চলেছেন সেই সব দিনগুলোর আনন্দ বেদনার মুহূর্তগুলো। চলুন দেখে নিই রাজীব ও সোনিয়া গান্ধীর মধুর প্রেম কাহিনীর গল্প। 60 দশকের মাঝামাঝি ক্যামব্রিজে থাকাকালীন এক রেস্তোরাঁয় রাজীব প্রথম দেখেছিলেন সোনিয়াকে। হাত খরচের অর্থ জোগাড় করতে এক গ্রিক রেস্তোরাঁয় পার্ট টাইম কাজ করতেন তখন সোনিয়া মাইনো। সোনিয়াকে দিনে দিনে রাজীবের ভালো লেগে যায়, তাই তিনি ওই রেস্তোরাঁর মালিক এবং তার ঘনিষ্ঠ বন্ধুকে বলেন সোনিয়ার সঙ্গে আলাদা করে কথা বলে দেওয়ার ব্যবস্থা করে দিতে। সোনিয়ার সাথে আলাদা কথা বলার ব্যবস্থা এমনি এমনি হয়নি। এমন ব্যবস্থা করে দিতে ওই রেস্তোরাঁ মালিক মোটা টাকাই নিয়েছিলেন রাজীবের কাছ থেকে। তারপর হাতের কাছে থাকা ন্যাপকিনে ছোট্ট একটি কবিতা লিখে সবচেয়ে দামি পানীয় সহ তা পাঠিয়ে দিয়েছিলেন সোনিয়াকে। আস্তে আস্তে পরিচয় থেকে প্রেমের দিকে ঝোঁকে। ওই সময় তারা মাঝে মাঝে একসঙ্গে সিনেমা দেখতে যেতেন। পরিচয়ের পর সোনিয়া জানতে পারেন রাজীব হলেন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বড় ছেলে। লন্ডনেই মায়ের সঙ্গে সোনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন রাজীব। ইন্দিরা তখন লন্ডনে গিয়েছিলেন নেহেরু এক্সিবিশনে। 1967 সালের শেষের দিকে রাজীব দিল্লিতে ফেরেন, আর 1968 সালের জানুয়ারিতে দিল্লি যান 21 বছরের সোনিয়া। তাদের সম্পর্ক নিয়ে অবশ্য কিছুটা অমত ছিল সোনিয়ার বাবা স্টেফানো মাইনোর। তবে তিনি রাজীবকে অপছন্দ করেননি। তার আপত্তি ছিল কোনো রাজনৈতিক পরিবারে মেয়ের বিয়ে দিতে। সোনিয়া ভারতে এসে উঠেছিলেন ইন্দিরা গান্ধীর ঘনিষ্ঠ বচ্চন পরিবারে। বিয়ের আগে শুধু দিল্লিতে বচ্চনদের বাড়িতে থাকাই নয়, বিয়ের মেহেন্দিও হয়েছিল সেখানেই। অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন এই বিয়েতে একেবারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। অবশেষে 25শে ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়। বিয়ের পরে নতুন সংস্কৃতিকে মানিয়ে নিতে সময় লেগেছিল সোনিয়ার। ভারতীয় ঐতিহ্য মেনে শাড়ি পরা থেকে শুরু করে হিন্দি ভাষা শেখা সবকিছুই ধীরে ধীরে রপ্ত করেন তিনি। রাজনীতিতে ঢোকার তেমন কোনো ইচ্ছা ছিল না রাজীবের, তাই কমার্শিয়াল পাইলট হিসেবে ক্যারিয়ারও শুরু করেছিলেন। কিন্তু এমন পরিবারের জন্ম এবং নিয়তি নির্দেশ অমান্য করে কার সাধ্য। 1991 সালে তামিলনাড়ুর শ্রীপেরামবুদুরে নির্বাচনী জনসভায় আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল রাজীব গান্ধীর। তার এমন মর্মান্তিক অকাল মৃত্যুতেই ইতি ঘটে রাজীব সোনিয়ার দাম্পত্য জীবনের। সোনিয়ার এমন পরিবারে বিয়ে হয়েছে যাদের বারবার অপঘাতে মৃত্যু ঘটনা ঘটছে, তবু তিনি পুত্র কন্যা নিয়ে ভারতেই থেকে গেলেন। না চাইতেও জড়িয়ে গেলেন ভারতের রাজনীতিতে। যদিও বিদেশিনী বলে অনেক সময় তাকে নিয়ে বিরোধীরা কটাক্ষ করেছিলেন, তাই কংগ্রেস ক্ষমতায় আসলেও তিনি প্রধানমন্ত্রী হতে পারেননি ঠিকই, তবে তার হাতেই রয়েছে কংগ্রেসের ক্ষমতার লাগাম, আর বয়ে বেড়াচ্ছেন স্বামী রাজীব গান্ধীর ভালোবাসার আদর্শ। রিফাত তাসনোভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এ সপ্তাহে ব্যাংকে যাবে প্রণোদনার অর্থ বাড়িয়ে $2000 করার প্রস্তাব কংগ্রেসে পাশ। নথিপত্রহীন অভিবাসীরাও এবার পাবেন প্রণোদনা।
$2000 প্রণোদনা আইন পাশে নিজ দলের আইন প্রণেতাদের ওপর চাপ ট্রাম্পের, কংগ্রেসে পাশ, রিপাবলিকানদের বাধা। যুক্তরাষ্ট্রেও শনাক্ত করোনার ভয়াবহ সংক্রামক নতুন স্ট্রেইন, রোগীর চাপ বাড়ছে হাসপাতালে, মৃত্যুহার বাড়ার আশঙ্কা। নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ তৈরি করবে বাংলাদেশ, প্রাথমিক কাজ শুরু জানালেন প্রধানমন্ত্রী। সার্বভৌমত্ব রক্ষায় সব রকম প্রস্তুতির নির্দেশ। এবং লাদাখ সীমান্তে উত্তেজনা বাড়িয়েই চলেছে চীন, আলোচনাকে পাত্তা না দিয়ে আবারও অবকাঠামো নির্মাণ, সেনা সরাবে না ভারতও। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglaChannel24.com-এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময়ে সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।